হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক এই ২-১ দিন দেখতে পাচ্ছেন একটা নিউজ ঘোরাফেরা করছে। সেটা হচ্ছে যে হাসিনার কল রেকর্ড পাওয়া গেছে। যেখানে হাসিনা গণহত্যার জন্য যে নির্দেশ দিয়েছেন তার যে কথোপকথন হয়েছে সেগুলো বেরিয়ে আসছে। একটা একজনের নাম কিন্তু আমরা এই ৫ই আগস্টের পর থেকে একদমই নিচ্ছি না। তিনি হচ্ছেন যে আ হাসিনা সরকারের যেই উপদেষ্টা ছিলেন তারেক সিদ্দিকী। আমি জানি না আপনারা জানেন কিনা, এই তারেক সিদ্দিকী হচ্ছে, আমিও কিছুদিন আগেই জেনেছি যে শেখ হাসিনার যে বোন শেখ রেহানা, সে শেখ রেহানার দেবর হয় সম্পর্কে। আর যেদিন ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন সেদিন তিনি একাই পালাননি, ওনার সাথে ওনার বোন শেখ রেহানা সহ কিন্তু আরো দুজন ব্যক্তি ছিলেন। যে কথাটা আমরা কেন বলছি না আমি জানি না, এই কথাটা বারবার উঠে আসা উচিত। সেদিন কিন্তু শেখ হাসিনা একা যাননি, শেখ রেহানা সাথে কিন্তু এই তারেক সিদ্দিকী এবং তার ওয়াইফ আর তাদের একমাত্র ছেলে, তার ৩ জন কিন্তু ছিল সেই প্লেনে যেদিন ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন। তো চিন্তা করেন কতটা আস্থাভাজন ব্যক্তি হলে শেখ হাসিনা আর কোনো নেতাকর্মীদেরকে সাথে নিয়ে পালাননি, কিন্তু তারেক সিদ্দিকীকে নিয়ে কিন্তু পালিয়ে যেতে বা তারা পালানোর সঙ্গী করতে তিনি ভুল করেননি, উনি সাথে করে নিয়ে গেছেন। তো যাই হোক, যে কথাটা বলছিলাম সেখান থেকে চলে আসলাম। ছাত্র জনতার উপর যে গুলি বর্ষণ করা হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, প্রায় ১৫০০-এর উপরে ছাত্র জনতা, সাধারণ জনগণ সবকিছু মিলিয়ে কিন্তু ১৫০০ মানুষের মতো মানুষকে কিন্তু তারা শেখ হাসিনার নির্দেশে শেষ করে দেয়া হয়েছে। সেই শেখ হাসিনা যেভাবে চেয়েছিলেন সেটাই শেখ হাসিনা পূরণ করতে পেরেছিলেন। গণ অভ্যুত্থানের যে সূচনা হয়েছিল জুলাই থেকে, সেই ১৬ই জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা অনেকগুলো কথোপকথন হয়েছে। কারণ শেখ হাসিনা অনেকগুলো ফোন ব্যবহার করতেন, মানে সিম নাম্বার ব্যবহার করতেন, এক একজনের সাথে এক এক নাম্বার দিয়ে কথোপকথন করতেন। সেখান থেকে ৭-৮টির মতো ফোন নাম্বার ট্রেস করা গেছে। তো সেইখানে দেখা গেছে সেই ১৬ই জুলাই থেকে ৫ই আগস্টের মধ্যে কয়েকবার তিনি শুধু এই তারেক সিদ্দিকীর সাথেই কথা বলেছেন। আমি যদি একটু বলি, কয়েকটা গণমাধ্যমে এসছে যে হাসিনার গণহত্যার নির্দেশে কল রেকর্ড উঠে এলো ভয়াবহ সত্য। তো এখানে বলা হয়েছে যে কল রেকর্ডটা পর্যালোচনা করে দেখা গেছে যে বৈষম্য বিরোধী আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাত্রা শুরু করার গোড়ার দিকে, অর্থাৎ ১৮ই জুলাই হাসিনা তার উপদেষ্টা, যার কথা আমি বলছিলাম যে তারেক সিদ্দিকী, সে তারেক সিদ্দিকীকে ২বার কল করেছেন। এর মধ্যে একবার তিনি কথা বলেছেন ২ মিনিট ১৮ সেকেন্ড, আরেকবার তিনি কথা বলেছেন ১৩ সেকেন্ডের মতো। এই দুইটা কথোপকথনে তিনি নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে গুলিবর্ষণ করে হত্যা করার নির্দেশ দিয়েছেন সরাসরি। অর্থাৎ এই যে লং মার্চের যে ঘোষণা দেওয়া হয়েছে সেখানে মানে নির্বিচারে তিনি করতে নির্দেশ দিয়েছেন। একমাত্র আমরা এটা সাধারণ জনগণই বুঝি যে শেখ হাসিনার নির্দেশ ছাড়া কোনো পুলিশ প্রশাসন বলেন, যে কোনো মানুষ বলেন বা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, কেউ কোনো সাধারণ জনগণের উপর এভাবে কি বলে বৃষ্টির মতো গুলি বর্ষণ করবে না। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, যখন এই হত্যাকাণ্ডগুলি চলছিল তখন কিন্তু বিভিন্ন গণমাধ্যমে তখন কিন্তু উঠে এসেছে জনসাধারণের বিভিন্ন বক্তব্য। আমি জানি না, আপনারা দেখে আসতে পারেন, বিভিন্ন টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেলগুলোতে পাওয়া যাবে। সেখানে সাধারণ জনগণ বলছিল আমরা জাস্ট কারণ বাজারের রাস্তাটা পার হব, যেখানে অজস্র মানুষ দাঁড়িয়ে থাকে। আপনারা দেখবেন কারণ বাজার রোডটাতে অনেক শত শত মানুষের যখন অফিস ছুটি হয় মানুষ দাঁড়িয়ে থাকে। একটা পর্যায়ে গাড়ি যখন থামে, সিগন্যাল পড়ে, তখন মানুষ কিন্তু রাস্তা পার হয়। ঠিক ওই সময় এভাবে সিগন্যাল পড়ার পরে মানুষজন রাস্তা পার হচ্ছিল। সেখানে দেখেন সাধারণ জনগণ, ছাত্র জনতা কয়জন ছিল সেখানে বলেন? অল্প কিছু সংখ্যক। সাধারণ জনগণের তো অভাব ছিল না, রিকশাওয়ালা থেকে শুরু করে চা বিক্রেতা থেকে শুরু করে একদম আম জনতা সবাই কিন্তু ওখানে একাকার, মানে ওখানে থাকে, মানে নির্বিশেষে সবাই থাকে এক জায়গায় জড়ো হয়ে যে রাস্তা পার হবে। সে রাস্তা পার হওয়ার জায়গায় তারা বলছিলেন, আমার মনে আছে এখনো, কোত্থেকে যে ঝড়ের মতো গুলি বর্ষণ হচ্ছিল আমরা জানি না, যে যার মতো করে রাস্তায় লুটিয়ে পড়েছে। এটাকে কি বলবেন? মানে গণহত্যা তো অবশ্যই, এটাকে কি বলে আখ্যায়িত করা যায়? একটা দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় একটা দেশ পরিচালনা করার মতো একজন নেত্রী বাংলাদেশে আছেন, বা যে কোনো দেশের রাষ্ট্র পরিচালনার জন্য যদি কেউ থেকে থাকেন, সেইখানে তার নির্দেশনা ছাড়া এত বড় একটি ঘটনা ঘটে যাবে, এটা কি কখনো বিশ্বাসযোগ্য? দেখেন, এর প্রমাণ কিন্তু বের হয়ে আসছে। ওই যে আল্লাহ বলে না, যে একটা কথা আছে যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। এতদিন পর হলেও শেখ হাসিনার কল রেকর্ড গুলো ফাঁসেছে। উনি হয়তো ভাবছিলেন আমাকে তো কেউ পদোন্নতি করতেই পারবে না, আমাকে দেশ ছেড়ে পালায়। উনি নিজেও কল্পনা করতে পারেন নাই ওনার এই দশা হবে। আমরা যেমন কল্পনা করতে পারেন না, উনি নিজেও পারেন নাই। যে কারণে উনি ভাবছিলেন
যে এগুলি হয়তো কখনো বের হয়ে আসবে না, কিন্তু দেখেন ওনার একের পর এক সত্য ঘটনা মানুষের সামনে কিভাবে উন্মোচন করা হচ্ছে। অনেকে আমার এই ভিডিওগুলো দেখে বলেন আপনি কি বিএনপি করেন? না ভাই, আমি কোনো কিছুই করি না। তবে এই যে বললাম সাধারণ মানুষের মধ্যে আমিও পড়ি, এগুলো দেখলে শরীরে কাটা দেয়। সে তারেক সিদ্দিকীর কিন্তু কোনো কিছু আমরা করতে পারলাম না, সে তারেক সিদ্দিকীকে নিয়েই কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে। একটু পড়ে শোনাইতে চাই। দেখেন, শুধুমাত্র যে গুলিবর্ষণ করে ছাত্র জনতাকে, নিরীহ মানুষকে মারার কথা তিনি বলেছেন তা কিন্তু না, তিনি এও বলেছেন বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করার জন্য সেই নির্দেশনাও কিন্তু দিয়েছেন। কিন্তু একটা পর্যায়ে দেখেন ১৫০০-এর উপরে লোকজনকে তিনি এমনকি এখন বলা হচ্ছে যে যেই ৩২ নম্বরে ধানমন্ডি বাড়ি যে ভাঙচুর করা হয়েছে, সেই নিচে সেই বেসমেন্টের ওখানে যে পানি জমা আছে, ওখানে নাকি শিক্ষার্থীদের স্কুলের ড্রেস, তারপরে ধরেন নেম প্লেট, স্কুলের নেম প্লেট, সেগুলো নাকি পাওয়া যাচ্ছে। আমি নিজে গিয়ে দেখি নাই, তবে বিভিন্ন গণমাধ্যমে এগুলো আসছে। তাহলে কি বোঝা যাচ্ছে কি পরিমাণ মানুষকে তিনি হত্যা করেছেন তা বলা যায় না। এখানে তার সহযোগী কে কে ছিলেন নাম দিয়ে দেওয়া হয়েছে, যাদের সাথে তিনি ফোন আলাপ করেছেন সেই ফোন আলাপের সূত্রগুলো ওখানে বলে দেওয়া হয়েছে। দেখেন, সূত্র বলছে আন্দোলন চলাকালে হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী প্রথম এই কালপিট। তারপর হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যিনি নিজেকে এখন নির্দোষ দাবি করেন, যিনি পাশের দেশ, আমাদের পাশের দেশ সেই ইন্ডিয়ায় বসে তিনি বিভিন্ন জায়গায় গণমাধ্যমে এখনো তিনি বলে বেড়ান যে উনি নাকি কিছুই জানতেন না, সরাসরি নাকি শেখ হাসিনার কাছে খবর আসতেন। অথচ দেখেন সেই কল রেকর্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামও এসছে। তারপরে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসানও আছেন এখানকার, সাবেক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, এনএসআই এর সাবেক প্রধান টিএম জোবায়ের, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার, যিনি খুব সতীসাধ্যী ছিলেন যখন শেখ হাসিনার আমলে। আমরা অনেকেই ওনাকে নিয়ে নিউজ করেছি, আমিও ব্যতিক্রম না, কারণ মানুষকে যেটা দেখানো হয় আইওয়াশ করানোর জন্য আমরা সেটাই কিন্তু দেখেছিলাম। কিন্তু দেখেন এই মাস্টার মাইন্ডের তালিকায় কিন্তু এই বিপ্লব কুমার শাহ আছেন। শুধু যে আমরা ওই হারুন আঙ্কেলের কথাই বলি তা কিন্তু না, শুধু যে বেনজিরের কথা বলি তাও কিন্তু না। এই বিপ্লব কুমারও কম মানুষকে শেখ হাসিনার কথা শেষ করেন নাই। এই বিপ্লব কুমার সহ বিভিন্ন ধরনের এই নামগুলো কিন্তু উঠে এসছে, এদের সাথে ভার্চুয়ালি কন্ট্রাক্ট করার সে প্রমাণ কিন্তু অলরেডি হাতে এসছে। ওই যে বললাম শেখ হাসিনা অনেক ফোন রেকর্ড, ফোন নাম্বার ব্যবহার করতেন, তার মধ্যে 7 থেকে 8টা ফোন ট্রেস করা গেছে। চিন্তা করা যায়? চিন্তা করেন, যে দেশের মাথায় বসে আছেন সেই দুর্নীতির শেষ নাই আর কি, মানে তারই দুর্নীতি শেষ নাই। তারপরে দেখেন, আন্দোলন চলাকালীন সময়ে কথা বলেছেন ডিজিএফআই এর তৎকালীন প্রধান হামিদুল হক, পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও র্যাব প্রধানের সঙ্গেও। চিন্তা করেন, সবার সঙ্গে কথা বলছেন তিনি। এর মধ্যে সবচেয়ে বেশি কথা বলেছেন তারেক সিদ্দিকী, জিয়াউল আহসান এবং জেনারেল মুজিবের সঙ্গে। এরা হচ্ছে সবকিছুর মাথা। কিন্তু ছাত্র জনতার সৌভাগ্য যে আমাদের সেনাবাহিনী, তারা কিন্তু শেষ পর্যন্ত হাসিনার সেই কথা, মানে হাসিনা যে সবাইকে নির্বিচারে শেষ করে দিতে বলেছেন, সেনাবাহিনী কিন্তু সেই নির্দেশ পালন করে নাই, যে কারণে কিন্তু হাসিনার পতন ঘটেছে। সূত্রগুলো আরো বলছে এখন পর্যন্ত যেসব কল রেকর্ড পাওয়া গেছে তাতেও শেখ হাসিনার গণহত্যার সম্পৃক্ততা সুস্পষ্ট প্রমাণ মিলেছে। তবে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনার নির্দেশে অনেক কল রেকর্ড মুছেও দেওয়া হয়েছে। ওই যে সব মুছে দিলেও তো কিছু কিছু থেকে যায়, এই হলো তার প্রমাণ আর কি। তো দেখেন, এই বিশেষ করে তারেক সিদ্দিকী ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টারের তৎকালীন ডিজি জিয়াউল আহসান, সেনা কর্মকর্তা মুজিব জোবায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দিচ্ছে। মানে তারা যতক্ষণ ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা বলছে সব মুছে দিও, ওগুলি অনেক কিছুই তারা মুছে দিতে সক্ষম হয়েছে, কিছু কিছু রয়ে গেছে যেগুলি তারা এখন পাইছে। এসব কর্মকর্তাকে সঠিকভাবে জেরা করতে পারলে আরো গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে। কিন্তু একটা জিনিস দেখেন, এই জিয়াউল আহসানকে এতবার রিমান্ডে নেওয়া হয়েছে, উনি কয়টা সত্য কথা বলছে? এই জিয়াউল আহসানের মুখ থেকে কিন্তু এই যে বিএনপির যে নেতা যে জিয়াউল আহসান, তার মুখ থেকে কিন্তু আজ পর্যন্ত রিমান্ডে বের করা হয়নি। তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে এই ইলিয়াস আলীকে নিয়ে, সে কিন্তু আজ পর্যন্ত রিমান্ডেও মুখ খুলে নেয় সেই ইলিয়াস আলীকে কি করছে। আরো কিছু সূত্রে মিলেছে যে এই যে গণহত্যা হয়েছে, এই যে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যত রকম কল রেকর্ড ফাঁস হয়েছে, সবখানে একটাই প্রমাণিত হয়েছে, সমস্ত কিছু নির্দেশনা কিন্তু শেখ হাসিনা সরাসরি দিতেন। সরাসরি তিনি নির্দেশনা দিতেন যে ছাত্র জনতাকে ছাড় দেওয়া যাবে না, যদি বেশি লাফালাফি করে তাদেরকে তোমরা যেভাবে পারো ফেলো, মানে সরাসরি তোমরা গুলি বর্ষণ করো, উনি এরকম ভাবে ব্যাস বলে দিয়েছেন। তারপর দেখেন আরো তথ্য উঠে এসেছে, এই দায়িত্বশীলতার এই শেখ হাসিনার দায়িত্বগুলো পালন করতেন কে? সবচেয়ে বেশি পালন করতেন জিয়াউল আহসান, আর সবচেয়ে বেশি পালন করতেন ওই যে বললাম তার উপদেষ্টা।
তো এদেরকে কিন্তু বিচার আমরা সঠিকভাবে, একজনকে তো আমরা আটক করা হয়েছে, জিয়াউল হাসানকে, তার মুখ থেকে সঠিক তথ্য আসলে বের করতে পারে নাই। রিমান্ডে নেওয়ার পরেও তার কাছ থেকে আরো কিছু জানার আছে, যেটা আসলে এখনো তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ আছে, তার থেকে বের করা উচিত। এরপরে দেখেন তারেক সিদ্দিকী যে পরিমাণ অন্যায় করে গেছেন, তারেক সিদ্দিকী কি চুল পরিমাণ কিছু আমরা করতে পারছি? তো দেখেন মাফিয়া চক্রের আদলে এক কর্মকর্তাকে একটি নাম্বার দিয়ে ফোন করতেন, যেটি দিয়ে অন্য কারোর সঙ্গে কথা বলতেন না। অর্থাৎ তারেক সিদ্দিকীর সাথে কথা বললে এক নাম্বার দিয়ে ওটা দিয়ে তারেক সিদ্দিকীকে কল দিতেন, আরেকজনের সাথে কথা বললে ওটা মানে একজনের জন্য একটা নাম্বারই তার কাছে বরাদ্দ ছিল, মানে শেখ হাসিনার কাছে বরাদ্দ ছিল, ওই এক নাম্বার দিয়ে সে 3-4 জনের সাথে কথা বলতেন না। এভাবে অনেকগুলো ফোন নাম্বার ব্যবহার করতেন শেখ হাসিনা। সবগুলো নাম্বারের তথ্য পাওয়া না গেলেও এ পর্যন্ত 7টি নাম্বারের তথ্য উদ্ঘাটন করতে পেরেছে। এগুলোর বেশ কয়েকটি কল রেকর্ড এর মধ্যেই উদ্ধার করা হয়েছে। আর এই কল রেকর্ড গুলোর মধ্যে এই কজন মানুষের নাম যে আমি বললাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে, সবার এই প্রধানরা, এই মাথাওয়ালা মানুষগুলো আসলে শেখ হাসিনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। আপনারা দেখেছেন কিছুদিন আগে, 2 দিন আগের ঘটনা, 21 টেলিভিশনে যেই সাংবাদিক দম্পতি সাগর রুনির যে ঘটনাটা উঠে এসছে, একজনের কল রেকর্ড ফাঁস করেছে, সেখানেও কিন্তু বলা হয়েছে যে যাকে দিয়ে শেখ হাসিনা এই কাজটি করিয়েছেন তাকেও কিন্তু শেখ হাসিনা সরাসরি ফোন করেছেন। অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজগুলোতে শেখ হাসিনা নিজেই, মানে কাউকে হয়তো বিশ্বাস করতে পারেন না, যেটা আমার ধারণা, উনি নিজেই এগুলো সরাসরি কথা বলেন, সরাসরি যোগাযোগ করেন, সরাসরি দেখভাল করেন। তো শেখ হাসিনার এসব নির্দেশনা অনুযায়ী 2024 সালের জুলাই মাসে শুরু হওয়া আন্দোলন 5ই আগস্ট শেষ হওয়া পর্যন্ত তার অনুগত বিভিন্ন বাহিনী, যে বাহিনীগুলোর মধ্যে যে কর্মকর্তাদের নাম আমি বলেছি, মাঠ পর্যায়ে যে সদস্যরা রীতিমতো গণহত্যা চালিয়ে অন্তত 1,500-এর উপরে ছাত্র জনতাকে সাথে সাধারণ জনগণকে মেরেছে। দেখেন আমরা রাস্তায় পুলিশ বাহিনী যখন 5ই আগস্টের পরে রাস্তায় পুলিশের পোশাক পরা বহুত পুলিশ সেনা না অফিসার বলবো না, বহুত পুলিশকে আমরা দেখেছি মেরে ফেলা হয়েছে, গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি তো বলবো এদের কোনো দোষী নাই, ওরা তো জাস্ট চাকরি বাঁচানোর জন্য উপরের লেভেলের কথা রাখছে, ওদের তো চাকরি বাঁচাইতে হবে, উপরের লেভেলে ফোন দিয়ে বলছে ওরকম করো, ওরকম করছে। তো মাস্টার মাইন্ড যে মাথাগুলো আসলে মেইন কাজ করছে তাদেরকে দিয়ে করাইছে, তাদেরকে কিন্তু আমরা আদৌ একটু চুলো ছিঁড়তে পারি নাই, এটা হচ্ছে বড় কথা। তো ইতিহাসের নজিরবিহীন গণহত্যার, হাসিনা নির্বিচারে হত্যাকাণ্ডের হাত থেকে 6 বছরের শিশু থেকে শুরু করে স্কুল, মাদ্রাসা, কলেজ, তারপরে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা আছেন, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, যে বললাম খেটে খাওয়া মানুষ, বাদ যায়নি কিন্তু কেউ। ওই যে বললাম রাস্তা পার হইতে গেছে কারণ বাজারের, সেখানে নির্বিচারে মার, সেখানে কি শুধু ছাত্ররাই ছিল? সে মানুষগুলোর উপরে যে নির্বিচারে আপনি উপরে প্লেন থেকে যে বর্ষণ করলেন, এটা কি আপনি ঠিক করলেন? এটা কোন মুক্তিযুদ্ধ আপনি আমাদেরকে দেখাইলেন? ইতিমধ্যে জাতিসংঘের নিউজটা আসলে সবার মনে স্বস্তি জুগিয়েছে। জাতিসংঘ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যে রিপোর্টটা দেওয়া হয়েছে, দেখেন সবার চোখ আছে, সবাই দেখতে পাচ্ছে। তো এই ঘটনাগুলো আপনি মুছবেন কি করে? আপনার বাবার 32 নাম্বার বাড়ির জন্য আপনার এত হাহাকার, কিন্তু এই যে 5ই আগস্ট পর্যন্ত যে গণহত্যা আপনি চালিয়েছেন, এখনো বাবা মায়ের মনে সেই রক্ত, বাচ্চাদের রক্ত, সে নিরীহ মানুষের রক্ত ঝাপসা হয়ে যায় না স্মৃতিগুলো। আপনার বাবার স্মৃতি তো ঝাপসা হয়ে গেছে, আমি বুঝলাম, এখন নাইলে এসে ভাঙিয়ে দিছে। ধ্বংস ছাড়া আসলে কিছুই করেন নাই। স্ক্রিনশট গুলো, এটাই সত্য, এগুলা আমার একার কথা না, বিভিন্ন গণমাধ্যমে এগুলো রিপোর্ট গুলো উঠে এসেছে। আমি একাধিক গণমাধ্যমে এখানে সার্চ করে পড়ে কিন্তু এই কথা আপনাদের সাথে শেয়ার করলাম।